হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। খুব ভোরেই ঘুম ভেঙে গেল। উঠে নামাজ আদায় করে নিলাম। পাখিদের কিচিরমিচির শব্দে পুরো শেখ রংমহলে স্নিগ্ধতা ছড়াচ্ছে। আজ মনটা অনেক ভালো। যদিও কালকের ঘটনাটা স্মৃতিতে বিচরণ করে, মন ও মস্তিষ্ক প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অজানায় হারিয়ে যায়। তবুও সবকিছু এক সাইডে রেখে আমাকে এগিয়ে চলতে হবে, ভাবতে হবে আমার সাথে ঘটে যাওয়া এটা একটা অ্যাক্সিডেন্ট। আর পরিকল্পিত হলে সময় আবারও সবকিছু সামনে নিয়ে আসবেই, সেই অপেক্ষাতেই না হয় থাকি। হাঁটতে হাঁটতে বাগানের দিকটায় এলাম। কৃষ্ণচূড়া গাছগুলোতে বেশ ফুল ফুটেছে, আর কিছু কিছু ফুল ঝরে পড়েছে। ঝরে পড়া ফুলগুলো বাগানের ঘাসের উপর নিজেদের অন্য এক রূপে মেলে ধরেছে। পাখিরা গাছের মগডালগুলোতে আনন্দে মেতে উঠেছে। হালকা বাতাসে আমার খোলা চুলগুলো উঠছে, পূর্ব আকাশে উঠন্ত সূর্যের মিষ্টি রোদ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। নিতান্তই বলা যায়, প্রকৃতি তার সৌন্দর্যের অন্য রূপে আমাকে মুগ্ধ করেছে। আমি ঘাসের উপর থেকে বেছে বেছে সুন্দর সুন্দর পাপড়িগুলো সংগ্রহ করছি। আশেপাশের সবকিছুই আমার বাস্তবিক জগৎ থেকে হারিয়ে গেছে। আমি তো ডুবে আছি প্রকৃতির মহিমান্বিত অন্য এক জগতে। হঠাৎ এক জোড়া পা আমার সামনে এসে দাঁড়াল। আমি পায়ের দিকে তাকিয়ে আছি। পা থেকে চোখ পা জোড়ার মালিকের দিকে তাকালাম। চমকে উঠলাম। দুই পায়ে ভর দিয়ে বসেছিলাম, চমকে উঠার কারণে ভর সামলাতে না পেরে ঘাসের উপর বসে পড়লাম। সমুদ্র, তোর এই কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি কুড়ানোর বদ অভ্যাসটা গেল না আর, বলেই সে ঘাসের উপর বসে পড়ল। ঘামে টি-শার্টটা শরীরের সাথে ইলেপ্টে আছে। এমনিতে সাদা টি-শার্ট, তার উপর ঘামে ভেজা টি-শার্ট, এর উপরে শরীরের পেশির ভাঁজগুলো স্পষ্ট ফুটে উঠেছে। নিশ্চয়ই উনি জগিং করে সরাসরি আমার সামনে এসেছেন। আমি মাথাটা উঁচু করে সরাসরি তার চেহারার দিকে না তাকিয়ে শরীরের দিকে তাকালাম। নিজেকে কন্ট্রোল করার মহাচেষ্টায় আমি ব্যর্থ। আমি চোখ দিয়ে সমুদ্র ভাইজাকে গিলে খাচ্ছি। আমার দিকে ঝুঁকে সমুদ্র ভাইজা ফিসফিস করে বল, তাকিয়ে আছিস কেন? আমি খেয়ে দেখবি, আমি কথা দিচ্ছি, খেলে মোটেও নিরাশ হবি না মাই চড়ুই গাল। তার কথায় বিষম খেলাম। কাশি উঠে গেল। সে আমার থেকে কিছুটা দূরত্ব করে নিল। নিজেকে সামলিয়ে কিছু বলবো তার আগেই সমুদ্র ভাইজা আমার হাতে অনেকগুলো পাপড়ি দিয়ে বল, থাক, তোকে খেতে হবে না। সময় হলে আমি আমার জিনিস হাসিল করে নিব। ও আচ্ছা, যেটা বলতে এসেছিলাম, তোর জন্য আমি টিউটর ঠিক করেছি। আজ আসবে। সে প্রতিদিন এসে পড়িয়ে যাবে। তাই আর কোচিং করতে হবে না। মন আরও বেশি খুশি হয়ে গেল। আমি ওই কোচিংয়ে আর যেতে চাই না। আপাতত আমি বাইরে যেতে চাই না। তাই আমি মাথা নাড়িয়ে বললাম, আচ্ছা সমুদ্র, এখন ঘরে চল। হুটহাট করে বাগানে এমনভাবে বেখায়ালিভাবে আসবি না। চল, গম্ভীর গলায়। সমুদ্র ভাইয়ার কথার আগা মাথা কিছুই বুঝলাম না। ক্ষণে একরকম, ক্ষণে অন্যরকম। ওনার মতিগতি সত্যিই আমার মাথার উপরে দিয়ে যায়। যাক, আর কিছু না ভেবেই আমি তার পিছু পিছু ঘরের দিকে চললাম। প্রতিদিন বিকেলে একজন আপু এসে আমাকে পড়িয়ে যায়। অসাধারণ পড়ানো স্টাইল তার। দেখতে দেখতে 1.5 মাস কেটে গেল। সমুদ্র ভাইয়ার মুখোমুখি খুব একটা হচ্ছি না। তিনি খুবই ব্যস্ত সময় পার করছেন। আমিও পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করছি। কেন যেন মনে হচ্ছে তিনি আমাকে সময় দিচ্ছেন। আমার ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য, আমাদের সম্পর্কটা নরমাল করার জন্য হয়তো। তবে আগের থেকে আমাদের মাঝের সম্পর্কটা একটু একটু করে নরম হচ্ছে, গভীরের দিকে যাচ্ছে। আজ সারাটা দিন আকাশ মেঘলামা। আমি সেই সকাল থেকে বসে আছি কখন বৃষ্টি আসবে। কিন্তু সারাটা দিন আকাশ শুধু গুডুম গুডুম করে ডেকে গেল, আর বৃষ্টি আসল না। সন্ধ্যাবেলা পড়তে বসেছি। কিছুক্ষণ পর পর কনকনে ঠান্ডা বাতাস জানালা দিয়ে আমার রুমে আসছে। আমার শরীর হালকা কেঁপে উঠল। মন আর পড়াতে বসল না, প্রকৃতি আমাকে যেন তার দিকে আহ্বান জানাচ্ছে বারবার। আমি ধীরে ধীরে হেঁটে বারান্দার দিকে এগিয়ে গেলাম। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মন খুশিতে আত্মহারা হয়ে উঠল। আমি বারান্দা ছেড়ে দ্রুত ছাদের দিকে যাওয়ার মন স্থির করলাম। দরজাটা একটু খুলে এদিক সেদিক উকি দিলাম। মা আর চাচিরা আশেপাশে থাকলে আমি কখনো বৃষ্টিতে ভিজতে পারব না। না, নেই, তারা সত্যিই নেই। উফ, আজ কি ভাগ্য, এতই ভালো, কি সুন্দর সায় দিচ্ছে।
আমাকে আর পায় কে? আমি লাগালাম দৌড় ছাদের দিকে। শেখ রংমহলের বিশাল ছাদ, চারপাশে মাধ্যম আকৃতির ছোট ছোট নানান রকমের গাছপালা লাগানো। হালকা বাতাস বইছে, এর মধ্যে ইজুম বৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টিতে ভিজতে লাগলাম। এদিক ওদিক ঘুরে ঘুরে দুহাত মেলে বৃষ্টি উপভোগ করছি। বৃষ্টিতে ভেজব আর গান গাইব না তা কি করে হয়? গুনগুনিয়ে একটা গান ধরলাম, যেটা আমার এই পরিস্থিতিতে খুব সহজেই মিলে যায়। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। জুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে, ভরে আধারে ভুবন, শুধু ঝরে ঝরঝর আজ বাড়ি সারাদিন। আজ যেন মেঘে মেঘে হল মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে। তুমি আসবে ওগো হাসবে, কবে হবে সে মিলন। লালা লালালা আয়া। আমার গুনগুনিয়ে গানের মাঝে আমি অন্য আরেকজনের বিস্তার আঁচ করতেই আমি থেমে গেলাম। আমি ছাদের একপাশে ছিলাম, অন্য পাশে তো লক্ষ্যই করিনি। শুনেছি সন্ধ্যা বেলা ভূত পিচাসেরা ঘুরে বেড়ায়। আমি যে বৃষ্টির টানে ছাদে এসে চুল ছেড়ে ধেই ধেই করে নাচতে শুরু করছি, আমার উপর নিশ্চয়ই কোনো জিন পরি নজর লাগাইছে। চারপাশ ঘন কুচকুচে কালো, আমার মনের ভয় চারপাশের পরিবেশটাকে আমার চোখে আরও বেশি কুচকুচে কালো করে তুলল। একটা ধূপ গিললাম, আস্তে আস্তে পিছনের দিকে তাকালাম, ছাদের যে দিকটায় আমি যাই নাই। হঠাৎ করেই বিদ্যুৎ চমকে উঠল। বৃষ্টির মধ্যে আমি বিশাল আকৃতির এক ছায়ামূর্তি দেখে এক চিৎকার দিয়ে হাঁটু মুড়ে বসে পড়লাম। আমার চিৎকার বাড়ির ভেতরে কেউই শুনতে পাবে না। মুষলধারে বৃষ্টির বেগ বৃদ্ধি পাচ্ছে। দুই হাত দিয়ে মুখ চেপে ধরে বললাম, আমার উপর ভর করো না, প্লিজ ভর করো না। আমি আমার মায়ের একটা মাত্র মেয়ে, আমি এই জীবনে আর কখনো ছাদে আসব না, দিনে ও আসব না। আমাকে মেরো না। আমি এগুলো বলছিলাম, এর মধ্যে হঠাৎ আমার ঘাড়ে কারো স্পর্শ পেতে আমি আরও বেশি আবল তাবল বলা শুরু করলাম, আমার একটা মাত্র ঘাট, মটকে দিও না। আমি আরও বাঁচতে চাই, 2-4টা বাচ্চার মা হতে চাই। আমার মাথা একটাই, ছিঁড়ে নিয়ে যেও না মা, আব্বা গোকো। মুহূর্তে হো হো করে হাসির আওয়াজ শুনে আমার টনক নড়ে উঠল। প্রথমে ভয় পেলেও পরবর্তীতে হাসির আওয়াজ শুনে কিছুটা চেনা চেনা লাগছে। আরে এটা তো সমুদ্র ভাইয়ার হাসির আওয়াজ। আমি টুপ করে হাতটা নামিয়ে তাকালাম, এর মধ্যে আরেকবার আকাশে বিদ্যুৎ চমকে উঠল। আমি না করে ছিটকে দূরে সরে গেলাম। বললাম, তোতলাতে তোতলাতে সমুদ্র ভাইয়ার রূপ ধারণ করে এসেছে। আমাকে ধরো না আয়া, যাও, চলে যাও, না হয় আমি দোয়া দূরত পড়ে ফু দিব। যাও গো। সমুদ্র চুপ, একদম চুপ। সবসময় মনে ড্রামাটিক সিন কল্পনা করে বাস্তবে পরিণত করার চেষ্টা করে। একদম ড্রামা করবি না, চুপ, তাতে দাঁত চেপে ড্রামা কুইন। আপনি সমুদ্র ভাইজা? সমুদ্র ভাইয়া মুখ ভেঙচে বল, না, আমি তোর সাইজা, তোর যমরাজ ঘাট মটকে খেতে এসেছি। আয় খাই। আমি দ্রুত সমুদ্র ভাইয়ার দিকে এগিয়ে এলাম। উপর থেকে নিচে ভালো করে তাকালাম। তারপর হাতটা ধরে কুটুস করে একটা কাম বসিয়ে দিলাম। সমুদ্র, উফ, ঝিনুক ছাড় বলছি, ছাড়, রাক্ষুসে মাইজা, আল্লাহ দাঁত বসে গেল। এই হাডে বদমাইশ, তুই কি কুত্তি নাকি, ছাড়। সমুদ্র ভাইজাকে ছেড়ে দিলাম। হে 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 করে 32 পাটি দাঁত বের করে হাসলাম। বললাম, ঠিক আছে, আপনি সমুদ্র ভাইজাই। হে 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 হে। শুধু শুধু ভয় পাচ্ছিলাম। সমুদ্র ভাইজা, আপনি ও ভয় পেয়েছেন তাই না? সমুদ্র ভাইজা আমার মাথায় টোকা দিয়ে বলল, তোর মতো বলদ বিতুর ডিম আমি। ইস, আইছে সাহসী। হু, আমি ও ভয় পাইনি। বলতে বলতে আকাশে দিল এমন একটা হাঁক, বিদ্যুৎ চমক, চারপাশ আলোকিত হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য, আর আগের বারের তুলনায় এবার বজ্রপাতটায় বেশি শব্দ হল। আমি আর স্থির থাকতে পারলাম না। আমি চিৎকার দিয়ে সমুদ্র ভাইজা বুকে মুখ গুজে তাকে জড়িয়ে ধরলাম। সমুদ্র কেঁপে উঠল। এমন একটা পরিস্থিতির মুখোমুখি এখন সে হতে চায় নাই। সমুদ্র বলাবাহুল্য মেচুর একজন পুরুষ। নিজের শখের নারীকে কাছে পাওয়ার কামনা প্রতিনিয়তই জেগে উঠবে, এটাই স্বাভাবিক। তবুও সে নিজেকে নিয়ন্ত্রণে রাখার হাজারো ব্যস্ত কৌশল অবলম্বন করছে বারবার। ঝিনুকের কাছ থেকে ও দূরে থাকার এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ঝিনুক 19-এ পা দিয়েছে, বড় হয়েছে, কিন্তু এখনও কিছুটা ইমিচিউর রয়ে গেছে। সে তো কিছুটা সময় দিতে চেয়েছিল, কিন্তু ঝিনুকের এমন কাছে আসা সমুদ্রের বাঁধ ভেঙে চুরমার করে দিচ্ছে।
সমুদ্র নিজেকে ভেতর থেকে শান্ত রাখার চেষ্টা করছে, এর মধ্যে তার প্রিয়তমা তার দিকে মুখ তুলে তাকালো। তার চড়ুই বুকে এখন তার কাছে খুবই লোভনীয় লাগছে। সমুদ্রের শবরের বাঁধ ভেঙে গেল। আমি সমান তালে কাঁপছি। খুব বেশি বৃষ্টিতে ভেজা হয়ে গেছে। শরীরসহ ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে। আমি সমুদ্র ভাইয়ার দিকে তাকালাম, নিশ্চিত সেও ঠান্ডাটা অনুভব করছে। আমি কিছু বলতে যাব তার আগেই সমুদ্র ভাইজা একটু ঝুঁকে আমার কপালে একটা স্পর্শ এঁকে দিল। আমি আরও বেশি কেঁপে উঠলাম। ইস, ভুলেই গেছি সে পরিপক্ক একজন পুরুষ, আমিও পরিপক্ক একটা নারী। অবশ্যই আমাদের এরকম পরিস্থিতিতে আসা উচিত হয়নি। 2-2-5 হতে বেশি সময় লাগবে না। আমার চিন্তা ভাবনার মধ্যে সমুদ্র ভাইজা আমার ঠোঁটগুলো তার আয়ত্তে নিয়ে গেল। সেদিনের থেকে ও আজ আরও বেশি গভীরভাবে আমাকে চুম্বন করছে। তার হাত দুটো আমার কোমরের উপর রাখতেই আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরণ তীরন্দাজের মতো খেলে উঠল। আমি মুহূর্তে সব কিছু ভুলে গেলাম, অন্য এক জগতে হারিয়ে গেলাম। সমুদ্র গভীরভাবে তার চড়ুই বুকে নিজের মধ্যে জড়িয়ে নিল। সমুদ্র তার প্রিয়তমার কোমরসহ কিছু স্পর্শকাতর স্থানে হাত রাখতেই প্রিয়তমা আরও বেশি নেশালো অবস্থায় তাকে আহ্বান করল। সমুদ্রের মন ও শরীর চাচ্ছে প্রিয়তমাকে সম্পূর্ণ নিজের করে পাওয়ার জন্য, কিন্তু মস্তিষ্ক অন্য কিছু বলছে। মস্তিষ্ক তাকে বলছে তার প্রিয়তমাকে আরও কিছুটা সময় দিতে। মন এবং মস্তিষ্কের লড়াইয়ে সমুদ্র মস্তিষ্ককে জিত প্রদান করল। দীর্ঘ মিনিটক্ষণ চুম্বন করার পর দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ হাঁপিয়ে উঠেছে। আমি সম্পূর্ণ অন্য এক জগতে ডুবে আছি। সমুদ্র ভাইয়ার ছোঁয়ায় আমি অন্যরকম অদ্ভুত শিহরণের সাথে পরিচয় হয়েছি। হৃদস্পন্দন বেড়ে 4 গুণ দ্রুত চলছে। আমার এরকম শিহরণ ভালো লাগছে। আমি গভীর থেকে গভীরতর নেশায় হারিয়ে যাচ্ছি। হাঁপিয়ে গেছি। সমুদ্র তার প্রিয়তমার কপালে কপাল রেখে গভীর নেশালো কণ্ঠে বল, চড়ুই, আমাকে এরকম উত্তেজিত না করলেও পারতি। নিজের মতো আমাকে এলোমেলো করে দিয়েছিস তুই। তুই জানিস আমার কত কষ্ট হচ্ছে। সমুদ্র ভাইয়ার গভীর কণ্ঠস্বর পেয়ে আমার নিঃশ্বাস আরও বেড়ে গেল। এটা কেমন নেশাময় কণ্ঠস্বর! আমি চোখে খুলে তার দিকে তাকালাম। সমুদ্র ভাইয়া চোখ বন্ধ করে আছে হয়তো। আমি তার গালের খোঁচা খোঁচা দাড়ির উপর হাত রেখে বললাম, সমুদ্র ভাইজা। সমুদ্র ভাইজা দ্রুত আমার থেকে দূরে সরে গেল। আমি ভ্রু কুঁচকে তাকালাম। সে বল, ঝিনুক। কণ্ঠ পরিবর্তন হয়ে স্বাভাবিক, সোজা রুমে যা। তোকে যেন এখানে না দেখি। যা যা, ধমক দিয়ে। আমার মন খারাপ হয়ে গেল। সে এত গিরগিটির মতো রং পরিবর্তনশীল কেন? আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। অপমান বোধ ও লজ্জা কাজ করল, চোখ ছলছল করে উঠল। ভালো করে বললেও তো চলত। আমি কি তার কাছে এসেছিলাম নাকি সে এসেছিল? দৌড়ে রুমের দিকে চলে এলাম। সমুদ্র জানে ঝিনুক কষ্ট পেয়েছে খুব, কিন্তু তাছাড়া যে অন্য উপায় ছিল না।